রাজবাড়িটি প্রাচীন হওয়া সত্ত্বেও একে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে। এই রাজবাড়ির একদম পাশেই একটি প্রাচীন বাড়ি রয়েছে, এটিও সম্ভবত আগেকার দিনে এই রাজবাড়িরই অংশ ছিল। এই যে রাজবাড়িটি দেখছেন, এখানে চাইলে কিন্তু আপনারা থাকতেও পারেন। এখানে বিভিন্ন রকমের কটেজ রয়েছে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও এক নতুন পর্বে। এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। পৌঁছে গিয়েছিলাম ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী রাজবাড়িতে। কোভিড মহামারীর পরবর্তী সময় থেকেই সর্বসাধারণের জন্য এই রাজবাড়ির প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। তাই ভেবেছিলাম এই রাজবাড়ির সামনে গিয়ে বাইরে থেকে দেখেই ফিরে আসব। কিন্তু এখানে পৌঁছে আলাপ হয়ে গেল এখানকার বর্তমান মালিক মল্লদেব পরিবারের একজনের সাথে, এবং তার বিশেষ অনুমতিতেই এখানে প্রবেশাধিকার পেলাম এবং নির্বিঘ্নে ঘুরে দেখলাম এই রাজবাড়ির সম্পূর্ণ অন্দরমহল। তাই যতটা পেরেছি ততটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এই রাজবাড়ির বেশ খানিকটা অংশকে বর্তমানে হোটেলে রূপান্তরিত করা হয়েছে। সেখানে আপনারা চাইলে নির্বিঘ্নে থাকতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের এই রুম বুক করতে হবে অনলাইনে। গুগলে গিয়ে ঝাড়গ্রাম রাজ প্যালেস বলে সার্চ করুন এবং সেখানে বুক নাও বলে একটি অপশান পাবেন। সেই অপশানে ক্লিক করে পছন্দের রুম আপনারা বুক করতে পারেন। শুধুমাত্র যারা রুম বুক করবেন তারাই এখানে একমাত্র প্রবেশ করতে পারবেন। তাছাড়া কাউকেই এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। এখন আমরা রয়েছি ঝাড়গ্রাম রাজবাড়ির যে মূল গেট, ওই গেটের একেবারে সামনের দিকে। আর এই গেটের এই রাস্তা ধরে এগিয়ে চলেছেন। বর্তমানে এখানে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষেধ, কিন্তু আপনারা যদি এখানে বুকিং করেন তো এসে আপনারা থাকতে পারেন। সেই ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি এখানে যে দায়িত্বে রয়েছেন যে তার থেকে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করছি। প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আপনারা যদি থাকতে চান তো এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ঠিকানা বলতে পারেন। এই যে এই রাজবাড়ির একদম পাশেই একটি প্রাচীন বাড়ি রয়েছে, এটিও সম্ভবত আগেকার দিনে এই রাজবাড়িরই অংশ ছিল বা কোনো রকম কাজকর্ম হতো এই বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন। এখানে বর্তমানেও লোকজন থাকে। প্রাচীন বাংলার ইতিহাসে এই ঝাড়গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই ঝাড়গ্রামে এখনও বহু সংস্কৃতি বা আপনার বহু প্রাচীন ঐতিহাসিক স্থান এখনও রয়েছে, যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন একদিন এসে। চলুন এবার রাজবাড়ির ভিতরে গিয়ে ওইটি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে আমি ওই দিকে রয়েছে পুরো পুরাতন যে প্রাচীন রাজবাড়ির অংশ সেটি। এবার এই হচ্ছে মূল গেট। এই যে রাজবাড়ির মূল প্রবেশ পথ যেটি, এখানে একমাত্র যারা প্যালেস বুক করবেন থাকার জন্য, আপনারা চাইলে থাকতে পারেন। বিভিন্ন রকমের কটেজ রয়েছে, বুক করলে তবেই আপনারা প্রবেশ করতে পারবেন। এই চারধারটা আপনাদের দেখাই, এই দেখুন।
রাজবাড়িটি প্রাচীন হওয়া সত্ত্বেও একে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে। দেখে বুঝতে পারবেন না আপনারা, এটি অত্যন্ত প্রাচীন সত্যি। মানে চারিদিকে এরম জঙ্গলে ঘেরা, তারই মাঝখানে রয়েছে এরম সুন্দর একটি প্রাসাদ। এখানে এসে আপনারা থাকতে পারেন। এই ঝাড়গ্রাম রাজবাড়িতে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এবার আমি কি হয়েছে, আমি বাইরে ছিলাম, আমি ভাবলাম বাইরে থেকে তুলেই বেরিয়ে যাব ভিডিওটা, কিন্তু ঠিক সেই সময় ওখানকার যে মালিক রয়েছেন উনি ঢুকছিলেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথা থেকে এসছেন, কী করছেন। আমি বললাম ব্লগ মানে এরকম ভিডিও তৈরি করি। তো উনি বললেন ঠিক আছে আসুন। উনি নিজে আমাকে এখানে নিয়ে আসলেন এবং নিজে নিয়ে এসে এখানে বললেন কি কি রয়েছে। এখানে হোটেলই রয়েছে, বললেন ওইটা একটু দেখে নিতে। চলুন এবার জেনে নেওয়া যাক ঝাড়গ্রামের রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। প্রায় 1574 খ্রিস্টাব্দে আমেরের রাজা মানসিংহ মুঘল রাজ আকবরের নির্দেশে বাংলা জয় করতে এসেছিলেন। ফতেপুর সিক্রিস্থিত রাজপুতীয় চৌহান বংশীয় সর্বেশ্বর সিং জঙ্গলখণ্ডের স্থানীয় বিচার ব্যবস্থাকে পরাভূত করতে নিযুক্ত হয়েছিলেন। রাজা সর্বেশ্বর সিং রাজপুত সামরিক বাহিনী ও অশ্বারোহী বাহিনীর সহায়তায় জঙ্গলখণ্ড আক্রমণ করেছিলেন ও মাল রাজাকে পরাস্ত করে মল্লদেব উপাধি ধারণ করেছিলেন এবং ঝাড়গ্রাম নামকরণ করে তার রাজধানী প্রতিষ্ঠিত করেছিলেন। ঝাড়গ্রাম কথাটির অর্থ হল ঘন অরণ্য পরিবৃত একটি গ্রাম। তার জয় প্রতি বছর বিজয়া দশমীতে উদযাপিত হয়। মানসিংহ কয়েক মাস এখানে বসবাস করার পর রাজস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ও তার বিশ্বস্ত সেনাপতি সর্বেশ্বর সিংয়ের হাতে রাজত্ব তুলে দিয়ে তাকে ঝাড়গ্রামের রাজা হিসেবে নির্বাচিত করেন। সেই থেকে এই দুর্গ রাজপরিবারের সদস্যদের বসবাস ও রাজত্ব পরিচালনার কাজে ব্যবহৃত হয়ে থাকে। সেই প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ আজও কিছু বর্তমান রয়েছে এই নবনির্মিত রাজবাড়ির পিছন দিকে। নতুন প্রাসাদটি খুবই চিত্তাকর্ষকভাবে ইন্দো সারসনীয় প্রথায় নির্মিত, যার ভাস্কর্য পরিকল্পনা করেছিলেন কলকাতার উন্নয়ন সংস্থার প্রধান শ্রী কৃতীশচন্দ্র বিশ্বাস মহাশয়। এ রাজবাড়ির ভিতরে স্থিত সুন্দর বাগান ও লন প্রাসাদটির চারিদিকে ঘিরে রয়েছে। এর কাজ শুরু হয় 1922 খ্রিস্টাব্দে রাজা নরসিংহ মল্লদেব মহাশয়ের সময়কালে ও শেষ হয় 1931 খ্রিস্টাব্দে। প্রাসাদটির এমন দুর্দান্ত শৈল্পিকভাবে তৈরি যে প্রাসাদের আভ্যন্তরীণ অংশগুলো তার ঐতিহাসিক স্মৃতিকে রোমন্থন করে। আম্বেরের রাজপুত রাজা মানসিং এসেছিলেন বাংলা জয় করতে এবং বাংলা জয় করতে এসেই তিনি অধিকার করেছিলেন এই জঙ্গলখণ্ড, যার বর্তমান নাম ঝাড়গ্রাম। তারপরে এই রাজবাড়িটি হস্তান্তরিত হয় সর্বেশ্বর সিং নামে এক ব্যক্তির কাছে। সেই থেকেই এই পরিবারের কাছেই রয়েছে এই মালিকানা। বর্তমানেও মল্লদেব পরিবারের যারা অধিকর্তা রয়েছেন তারাই এই রাজবাড়ির দেখাশোনা করেন এবং তারা নিজেরাও বসবাস করেন এই রাজবাড়িতেই। রেণু রনা রনা আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম রাজবাড়ির একেবারে সামনে। এই যে রাজবাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, বহু প্রাচীন হলেও এটিকে বর্তমানে সংস্কার করে তার পুরনো জৌলুস এখনো ধরে রাখা হয়েছে যতটা সম্ভব। এই যে এই যে মূল রাজবাড়ি এটি দেখছেন, এর ঠিক বিপরীত দিকে আপনারা যদি আসেন,
এইখানে দেখতে পাচ্ছি আরও বহু প্রাচীন কিছু ইমারত রয়েছে। দেখি চলুন, এটিও মনে হয় প্রাচীনকালে রাজবাড়ির অংশ ছিল, মানে এখন বর্তমানে ব্যবহার হয় না, তাই এমনি পড়ে আছে। এটি দেখুন, এটি সম্ভবত রথ মনে হচ্ছে। আর ওই যে এটি মন্দির, ওটিও দেখাবো আপনাকে। রাজবাড়ি মানে যে রাজবাড়ির মন্দির রয়েছে, আর ওই যে মন্দির, ওই মন্দিরের ভিতরেও আমরা যাব এবং সেটা তুলে ধরবো আপনাদের সামনে। এই যে ওই যে গেট এবং এই যে এই অংশটার কথা আপনাদের বলছিলাম, ওখানে তো জঙ্গলে ভর্তি চারিদিকে। এই দেখুন, মানে প্রাচীন রাজবাড়ি সেই, এবং সে রাজবাড়ি নয়, রাজবাড়ির অংশ, হয়তো কোনো কাজে ব্যবহার করা হতো। এর যে গঠনশৈলী আছে সেটি দেখলে বোঝা যায় বহু প্রাচীন এটি। ওই দেখুন, অনেকটা যুগ হয়ে আছে, চারিদিকে জঙ্গল হয়ে গেছে, ঘাসপালা এখানে এতটা ব্যবহার হয় না বলে এইরকম অবস্থা। তবে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে এই রাজবাড়িটাকে, অসাধারণ। এখানে আপনারা, এই হচ্ছে ওই যে ঝাড়গ্রাম প্যালেস আপনাদের দেখালাম, বা ঝাড়গ্রাম রাজবাড়ি, সেই রাজবাড়ির সংলগ্ন মন্দির। এই দেখুন, এই মন্দিরের সামনে দুটি যে থাম রয়েছে, এগুলি বহু পুরনো, মানে এর যে এই কারুকার্যগুলো দেখছেন এগুলো বহু পুরনো। মন্দির এখনো খোলা হয়নি। এই যে মন্দির লাগোয়া এই অংশটি রয়েছে পরিত্যক্ত অবস্থায়। আমি সঠিক জানি না যে প্রাচীনকালের কোনো অংশ নাকি, যতটা সম্ভব আন্দাজ করতে পারছি এটা বড় একটা, এখানে হতে পারে যে বারান্দা যেরকম হয় না সেরকম ছিল, মানে বড় দালান যেটা, এই রকম তারই লাগোয়া অংশ হতে পারে, বা হতে পারে মন্দিরের কাজেই ব্যবহার করা হতো এই অংশটা। মন্দির এখন বন্ধ রয়েছে। এখন আমরা রয়েছি এই ঝাড়গ্রাম রাজবাড়ির মূল মন্দিরে। এটি সম্ভবত প্রাচীন রাজাদের ইষ্ট দেবতা। আজও ধুমধাম করে অত্যন্ত আনন্দের সাথে এবং ভক্তির সাথে পুজো করা হয় রাধা মাধবের। এটি রাধা মাধব মন্দির এবং এর ঠিক পিছনেই রয়েছে মহাদেবের একটি মন্দির। রেণু রনা রনা না। এটি হচ্ছে সেই প্রাচীন মহাদেবের মন্দির। এটি ঠিক রাধা মাধব মন্দিরের পিছনেই অবস্থিত। এই মন্দিরটি অত্যন্ত পুরনো। সেটি আপনারা এর কারুকার্য এবং ভাস্কর্য দেখলেই বুঝতে পারবেন। এই মন্দিরটি বর্তমানে বন্ধ থাকলেও মহাদেবের যে শিবলিঙ্গটি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে এরকম বড় বড় গদাকৃতি কিছু বস্তু। এটি আমি বুঝতে পারছি না ঠিক কি জিনিস, তবুও মনে হচ্ছে এটি সম্ভবত যোগব্যায়ামের কিছু হতে পারে বা অন্য কিছু হতে পারে। আপনারা যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। এবং তার সাথেই দেখতে পাচ্ছি একটি প্রাচীন পালকি। সত্যি কথা বলতে বহুদিন বাদে এরম পালকি দেখলাম। এটি কিন্তু আধুনিক পালকি নয়, এটি সেই প্রাচীন পালকি। যখন ছোট ছিলাম তখন বিয়ে বলুন বা অন্য কিছু কিছু ক্ষেত্রে এই পালকি ব্যবহার করা হতো যানবাহনের মাধ্যম হিসেবে। যদিও অনেক প্রাচীনকালে যানবাহনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু আমি যখন থেকে দেখেছি তখন থেকে রীতি বা সংস্কৃতির অংশ হিসেবে ব্যবহৃত হতো এই পালকি। এই যে রাজবাড়ির মন্দিরের পরিবেশটি আপনারা একবার দেখুন, সত্যি অসাধারণ পরিবেশ। বাইরে পড়ছিল ঝমঝমিয়ে বৃষ্টি, তার সাথে প্রাচীন এক রাজবাড়ি এবং রাজবাড়ির বহু প্রাচীন মন্দির। মানে সংস্কৃতি এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।
এখন আমরা প্রবেশ করে গেছি ঝাড়গ্রাম রাজবাড়ির মূল মন্দিরে। এখানে কৃষ্ণ ঠাকুরের বিগ্রহগুলো আপনারা দেখুন। এই বিগ্রহগুলো দেখলেই বোঝা যাবে এগুলো কিন্তু অতি প্রাচীন। রাধা মাধবের বিগ্রহগুলি যতটাই প্রাচীন ঠিক ততটাই যেন সুন্দর। এদের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আজও কিন্তু নিয়মিত নিত্য পুজো করা হয় এই রাধা মাধবের মন্দিরে এবং ধুমধাম করে পালন করা হয় বহু উৎসব। রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di na da dim dum da আধুনিককালের একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা সিনেমা দুর্গেশগড়ের গুপ্তধন। সোনাদা সিরিজের দ্বিতীয় এই সিনেমাটি কিন্তু শুটিং করা হয়েছিল এই ঝাড়গ্রাম রাজবাড়িতেই। আপনারা এই ভিডিওটি দেখার পর যদি এই সিনেমার কিছু ক্লিপিংস দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমা শুটিংয়ের পর কিন্তু এই জায়গাটির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। আপনারা চাইলে অনায়াসেই একটি সুন্দর দিন কাটিয়ে আসতে পারেন এই রাজবাড়ির অন্দরে। তবে সেক্ষেত্রে আপনাদের আগে থেকে অনলাইনে একটি রুম বুকিং করে যেতে হবে। ওখানে গিয়ে কিন্তু কোনো রকম কোনো স্পট বুকিং হয় না। সেক্ষেত্রে আমি যখন চেক করলাম ১১০০-১২০০ টাকা থেকে এখানে রুমের শুরু হচ্ছে এবং ৫-৬ হাজার টাকা অবধি রুম আপনারা পাবেন। মূল রাজবাড়ির পাশে অবস্থিত এই প্রাসাদটি দেখেই গুপ্তধনের সন্তানে সিনেমার বহু দৃশ্যের কথা মনে পড়ে গেল। সেই সাথে ভাবতে থাকলাম যে কী কাজে ব্যবহার করা হতো এই অংশটি, ঠিক বুঝতে পারলাম না। রাজবাড়ি সংলগ্ন এই প্রাসাদটির স্থপতিশৈলী মূল যে রাজবাড়ি রয়েছে তার থেকে কিছুটা ভিন্ন মনে হলো। মনে মনে বোঝার চেষ্টা করলাম যে ঠিক কী কাজে ব্যবহার করা হতো। সেরকম কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া গেল না। তবুও এখানে একটি বসার জায়গা রয়েছে। সেই সাথে রয়েছে কোনো এক সময় শিকার করা হরিণের শিং এবং হরিণের কিছু প্রতিকৃতি। তবে এর সাজসজ্জা দেখলে কিন্তু সত্যি মুগ্ধ হতে হয়। ঝাড়গ্রাম রাজবাড়ির এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন।